হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আমি আর্টিকেলস রিলেটেড আমি পড়াচ্ছি পলিটিতে। আর্টিকেলসগুলো আমি সব কমপ্লিট করে দেবো। এখানে কিন্তু একদম ভীষণ ভীষণ ডিটেলসে আর্টিকেলসগুলো করা রয়েছে, ঠিক আছে, যেগুলো ডাব্লিউবিসিএস মেন্সের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এর সঙ্গে কিছু এমসিকিউ দেওয়া রয়েছে। আর সেই আর্টিকেলসগুলোর সঙ্গে সঙ্গে যদি কোনো কেস রিলেটেড থাকে তো সেগুলো কিন্তু আমি করাচ্ছি। আগের দিন আমি আর্টিকেল নাম্বার 1 to 4 পর্যন্ত আমি ডিটেলস আলোচনা করেছিলাম, আর তার সঙ্গে রিলেটেড যে কেসগুলো ছিল, বিরুবাড়ি কেস বা এই ধরনের কেসগুলো সম্পূর্ণ আমি ব্যাখ্যা করেছিলাম। তো চলো শুরু করা যাক। পার্ট 2 তে কে ছিল? সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 5 কি বলছে? সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধান যখন থেকে কার্যকর হয় সেই সময়কার যে নাগরিকত্ব যে কি কি ইয়ে ছিল সেটা বলা হয়েছে এখানে। এখানে কি শর্ত দেওয়া ছিল সেই সময়? না, প্রথমত তাকে ডমিসাইল হতে হবে। ডমিসাইল মানে হচ্ছে স্থায়ী বাসস্থান এখানে হতে হবে। আমি এখানে 3-4 বছর থাকলাম, আবার বিদেশে চলে গেলাম, এটা কিন্তু ডমিসাইলের মধ্যে পড়ে না। আমি এখানে এসে পার্মানেন্টলি আমি থাকবো, সেটাকে আমরা ডমিসাইল বলি, ঠিক আছে। ডমিসাইল হতে হবে, এটা হচ্ছে একদম ম্যান্ডেটারি। আর্টিকেল নাম্বার 5-এর ম্যান্ডেটারি তাহলে কি? না, ডমিসাইল হতে হবে। আর তার সঙ্গে কি, এই তিনটের মধ্যে যে কোনো একটা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার কি শর্ত? না, তাকে ভারতে জন্মগ্রহণ করতে হবে। হয়তো সে ভারতে জন্মগ্রহণ করেছে, তাহলে সে পেয়ে যাবে সিটিজেনশিপ। মা বা বাবা কারোর মধ্যে কেউ একজন ভারতে জন্মগ্রহণ করেছে, তাহলেও হবে। অথবা হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালের আগে 5 বছর ধরে ভারতে থাকতে হবে, সাধারণ রেসিডেন্ট হয়ে, অর্ডিনারিলি রেসিডেন্ট হয়ে ভারতে বসবাস করতে হবে। কনস্টিটিউশন যেদিন থেকে কার্যকর হয়, 26শে জানুয়ারি 1950, তার আগে অন্তত 5 বছর, মানে 1945 সাল থেকে তাকে ভারতে মানে থাকতে হবে অর্ডিনারি রেসিডেন্ট হয়ে। এই তিনটে শর্তের মধ্যে যে কোনো একটা শর্তকে মানে পূরণ করতে হবে। তার সঙ্গে ডমিসাইল যেটা, এটা কিন্তু প্রথম মানতেই হবে, ঠিক আছে। ডমিসাইলটা মানতেই হবে, বাকি নিচের যে তিনটে পড়ালাম যে কোনো একটা হলেই কিন্তু সে সিটিজেনশিপ পেয়ে যাবে। নেক্সট আর্টিকেল নাম্বার 6 কি বলছে? রাইটস অফ পার্সনস হু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান। পাকিস্তান থেকে যেসব মানুষজন চলে এসেছে ভারতে, তো তাদের কি হবে? দেশভাগের সময় যারা পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিল, এই আর্টিকেলটা হচ্ছে তাদের জন্য। এখানে একটা ডেট আছে, সেই ডেটটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 19শে জুলাই 1948 সাল, ঠিক আছে। এর আগে যারা এসেছে, 19শে জুলাই 1948 সালের আগে যারা ভারতে এসেছে, তারা ভারতে আসার পর থেকে সাধারণভাবে বসবাস করলেই তারা নাগরিকত্ব পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য তাদেরকে কোনো কিছু করতে হবে না, এর আগে যারা এসেছে। কিন্তু যারা এর পরে এসেছে, ওই ডেটটার পরে এসেছে, তাদের কি দরকার? 1 নাম্বার হচ্ছে তাদের ভারতে আসার পর অন্তত 6 মাস থাকতে হবে, আর তারপর সরকারিভাবে আবেদন মানে রেজিস্ট্রেশন করতে হবে নাগরিকত্ব নেওয়ার জন্যে, ঠিক আছে। তাহলে 19শে জুলাই 1948 সালের পর যারা এসেছে তাদেরকে অন্তত 6 মাস আগে থেকে ভারতে থাকতে হবে। তার সঙ্গে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে নাগরিকত্বের জন্য। একটা শর্ত আছে, সেখানে হচ্ছে ব্যক্তির নিজের বাবা মায়ের দাদু ঠাকুমা মানে গ্র্যান্ড প্যারেন্টস যে কোনো একজন অভিভাবক কিন্তু ভারতীয় হতে হবে। ভারতে জন্ম, অবিভক্ত ভারতে, আনডিভাইডেড ইন্ডিয়া, তাতে কিন্তু জন্ম থাকতে হবে, ঠিক আছে। যে কোনো একজন জন্ম যাতে অবিভক্ত ভারতের হয়ে থাকে, তবে গিয়ে সে এই নাগরিকত্বটা পেতে পারে। এবার হচ্ছে আর্টিকেল নাম্বার 7 কি বলছে? রাইটস অফ পার্সনস হু মাইগ্রেটেড টু পাকিস্তান অ্যান্ড রিটার্ন, মানে পাকিস্তান ভারতের বাসিন্দা ছিল, পাকিস্তানে চলে গেছিল, পুনরায় সে ফেরত আসছে ভারতে। আগেরটা কিন্তু আলাদা ছিল। আগেরটা হচ্ছে আর্টিকেল নাম্বার 6 ছিল হচ্ছে পাকিস্তান থেকে ভারতে আসছে, আর এখানে হচ্ছে ভারত থেকে পাকিস্তানে গেছিল, আবার সে ফিরে আসছে পুনরায়। তার জন্য কি হবে? তার জন্য হচ্ছে কোনো ব্যক্তি যদি, এই ডেটটা মনে রাখতে হবে, 1 মার্চ 1947 পর ভারত ছেড়ে পাকিস্তানে চলে যান, তবে তিনি কিন্তু নাগরিকত্ব হারাবেন। আগে ছিল এটা, 1947 সালের 1 মার্চ এর পর যে কেউ যদি পাকিস্তানে চলে যায়, তাহলে তার নাগরিকত্ব শেষ হয়ে যাবে। কিন্তু পাকিস্তানে যাওয়ার পর তার মন পরিবর্তন হয়ে গেল এবং সে স্থায়ীভাবে থাকার জন্য সে ভারতে এলো। তাহলে তাকে কি করতে হবে? রিসেটেলমেন্ট পারমিট নিতে হবে, মানে সরকারি একটা অনুমতি দরকার তার, ঠিক আছে, যে তিনি ফিরে আসতে চাইছেন। তবে তাকে আবার নাগরিকত্ব দেওয়া হতো। তাকে ফিরে আসার 6 মাস ভারত থাকতে হতো, আর ফিরে আসার পর 6 মাস ভারত থাকতে হতো এবং তারপর আবেদন করতে হতো, ঠিক আছে। এটা হচ্ছে যারা পাকিস্তানে গেছিল পুনরায় ফিরে এসেছে তাদের জন্য এই নিয়মটা।
এক হচ্ছে সরকারি অনুমতি মানে রিসেটেলমেন্ট পারমিট নিয়ে রাখতে হবে, আর তাকে হচ্ছে 6 মাস ভারতে, যে ফিরে এলো 6 মাস ভারতে থাকতে হবে, আর তারপর তাকে আবেদন করতে হবে। নেক্সট আর্টিকেল নাম্বার 8। আর্টিকেল নাম্বার 8 কি বলছে? সিটিজেনশিপ অফ পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, মানে পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন, পিআইও যাদেরকে আমরা বলি, ঠিক আছে, ভারতবর্ষ ছাড়া অন্যান্য দেশে ইউএসএ ইউএসএ এইসব জায়গাতে অনেক মানুষই তো বসবাস করে, তাদের নাগরিকত্ব নিয়ে এখানে বলা হয়েছে। এটি বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত, মানে হচ্ছে পিআইও, পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন, এদের জন্যে যদি কোনো ব্যক্তি নিজের, তার বাবা মায়ের বা দাদু দিদিমার জন্ম অবিভক্ত ভারতে হয়ে গিয়ে থাকে, কিন্তু তিনি কাজের সূত্রে বিদেশে থাকছিলেন, তিনিও ভারতের নাগরিকত্ব পেতে পারেন। সেটা কিভাবে? এর জন্য তাকে ইন্ডিয়ান যে এমবাসি আছে সেখানে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে ভারতের নাগরিকত্ব হিসেবে, ঠিক আছে। আর্টিকেল 9 কি বলছে? আর্টিকেল 9 বলছে ভলেন্টারিলি অ্যাকোয়ারিং ফরেন সিটিজেনশিপ। এবার অনেকে আছে যারা বিদেশে গেল, সেখানকার নাগরিকত্ব নিয়ে নিল, এটা তাদের জন্যে। ভারতে আমরা জানি কি সবাই সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের একক নাগরিকত্ব, এখানে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ আমাদের হয় না, ঠিক আছে। কোনো ভারতীয় নাগরিক যদি নিজের ইচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তবে তার ভারতীয় নাগরিকত্ব কিন্তু বাতিল হয়ে যাবে, কারণ আমাদের এখানে ডুয়াল সিটিজেনশিপ সমর্থন আমরা করি না, আমাদের এখানে সিঙ্গেল সিটিজেনশিপ। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 11 কি বলছে? পার্লামেন্ট টু রেগুলেট সিটিজেনশিপ বাই ল। একমাত্র সংসদ মানে পার্লামেন্টেরই অধিকার আছে এই সিটিজেনশিপ রিলেটেড যে এগুলোকে পরিবর্তন করার। 5 থেকে 10 নম্বর অনুচ্ছেদগুলিতে মূলত হচ্ছে 1950 সালের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাময়িকভাবে তৈরি হয়েছিল, কিন্তু ভবিষ্যতে কারা নাগরিকত্ব পাবে, কারা পাবে না, কাদের নাগরিকত্ব চলে যাবে, এই সম্পূর্ণ ক্ষমতা রয়েছে কি এই কার না, পার্লামেন্টকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ক্ষমতা ব্যবহার করেই এই নাগরিকত্ব যে আইন 1955 সাল, যেটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এটা কিন্তু তৈরি হয়েছিল। তাহলে সম্পূর্ণ আইন কার হাতে দেওয়া হয়েছে? পার্লামেন্ট। পার্লামেন্ট ঠিক করবে যে কার না কখন নাগরিকত্ব থাকবে, কার নাগরিকত্ব থাকবে না, এই সমস্ত জিনিস। তাহলে আমরা কিছু এমসিকিউ দেখে নিই, দেখি আমি যে এতক্ষণ পড়ালাম তোমরা নিজেরা চেষ্টা করো। আমি কিন্তু একদম টাফ লেভেলের আমি রেখেছি, তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। হুম। আর্টিকেল 5 অনুযায়ী সংবিধান কার্যকর হওয়ার সময় একজন ব্যক্তি ভারতের নাগরিক হবেন যদি কি কি থাকতে হবে? তার ডমিসাইল ভারতে থাকতে থাকে, তিনি ভারতে জন্মগ্রহণ করেন, হ্যাঁ এটাও ঠিক, তার পিতা বা মাতা ভারতে জন্মগ্রহণ করেন, এটাও ঠিক, তিনি 26শে জানুয়ারি 1950-এর আগে অন্তত 5 বছর অর্ডিনারি রেসিডেন্ট থাকতে হবে, এটাও ঠিক। তাহলে এখানে অপশন দিয়েছে কি শুধুমাত্র 1, 2, এটা ভুল। পড়ি, হ্যাঁ এটা এটা ভুল, এটা হবে না। শুধুমাত্র 1, 2, 3 এটাও ভুল। শুধুমাত্র 2, 3, 4 এটাও ভুল। হ্যাঁ, এক, এটা তো থাকতেই হবে, ডমিসাইল যেটা সেটা থাকতেই হবে, আর বাকি এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, ঠিক আছে। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর্টিকেল 5 এর ক্ষেত্রে ডমিসাইল বলতে কি বোঝায়? আর্টিকেল 5 এর ক্ষেত্রে ডমিসাইল বলতে বোঝাই হচ্ছে পার্মানেন্ট হোম উইথ ইন্টেনশন টু রিমেন, মানে তার ইচ্ছাও আছে যে সে ভারতেই চিরকাল থাকবে, এইটাকে আমরা ডমিসাইল বলি, ঠিক আছে। আমি আজকে থাকলাম, কালকে আমি চলে গেলাম আবার ভারত ছেড়ে দিয়ে, এটাকে ডমিসাইল মধ্যে পড়ে না। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নিচের কোনটি আর্টিকেল 5 এর আবশ্যিক শর্ত? আবশ্যিক শর্ত হচ্ছে তাকে ডমিসাইল ইন ইন্ডিয়া হতে হবে, ডমিসাইল, ঠিক আছে। অপশন সি। 19শে জুলাই 1948 তারিখটি কোন অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত? আর্টিকেল 6, ঠিক আছে। মানে পাকিস্তান থেকে ভারতে আসা নাগরিকদের জন্য যেটা, সেই ডেটটা হচ্ছে 19শে জুলাই 1948। আর্টিকেল 6 অনুযায়ী 19শে জুলাই 1948-এর আগে পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্বের জন্য রেজিস্ট্রেশন প্রয়োজন ছিল কি? অপশন বি হচ্ছে না, কারণ এখানে কি বলেছে, এর আগে এর আগে এই ডেটটির আগে যারা এসে গেছে তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল না, এর পরে যারা আসবে তাদের জন্য প্রয়োজন। আর্টিকেল 6 অনুযায়ী 19শে জুলাই 1948-এর পরে ভারতে আসা ব্যক্তির ক্ষেত্রে কোনটি সঠিক? অন্তত 6 মাস ভারতে থাকতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, রেসিডেন্স ছাড়াই নাগরিকত্ব পাওয়া যায়, এটা ভুল। অপশন 3টা ভুল, অপশন 1 আর 2 কারেক্ট, ঠিক আছে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট হয়ে যাবে।
আর্টিকেল 6 এর অধীনে একজন ব্যক্তি নিজের পিতা, মাতা অথবা দাদু ঠাকুমার জন্ম কোথায় হতে হতো? আনডিভাইডেড ইন্ডিয়াতে হতে হতো। অবিভক্ত ভারতবর্ষে তাদের জন্ম হতে হবে। আর্টিকেল 7 এর মূল বিষয় কি ছিল? আর্টিকেল 7 এর মূল বিষয় হচ্ছে উম, পাকিস্তানে গিয়ে পরে ভারতে প্রত্যাবর্তন। ঠিক আছে? পাকিস্তানে গেছে কিন্তু আবার পরে ভারতে ফিরে এসছে। সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 7। আর আর্টিকেল 6 ছিল কি? পাকিস্তান থেকে ভারতে ফিরে আসা। ভারতে আসা, ফিরে আসা নয়। পাকিস্তান থেকে যেসব চলে এসছে মানুষজন ভারতে, তাদের জন্য হচ্ছে আর্টিকেল 6। আর্টিকেল 7 হচ্ছে ভারতবর্ষ থেকে পাকিস্তান গিয়েছিল, দিয়ে আবার তাদের মনের চেঞ্জ টেঞ্জ হয়েছে, তারা আবার ফিরে এসেছে। সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 7। আমি খুব সোজা ভাষায় বুঝিয়ে দিচ্ছি, এই বোঝানোটা যদি কারোর মনে থাকে পরীক্ষাতে, তার কোনোভাবেই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই। 1 মার্চ 1947 এর পরে পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তি পুনরায় নাগরিকত্ব পেতে কি কি প্রয়োজন ছিল? এক হচ্ছে রিসেটেলমেন্ট পারমিট, হ্যাঁ ঠিক। 6 মাস ভারতে বসবাস করতে হবে ফিরে আসার পর, এটাও ঠিক। রেজিস্ট্রেশন করতে হবে, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট। 1 2 3। আর্টিকেল 7 এ উল্লেখিত গুরুত্বপূর্ণ তারিখ কোনটি? 1 মার্চ 1947। বিদেশে বসবাসকারী ভারতীয় ভূতদের নিয়ে কোন অনুচ্ছেদ? আর্টিকেল নাম্বার 8। ঠিক আছে? আর্টিকেল নাম্বার 8 এর নাগরিকত্বের জন্য রেজিস্ট্রেশনটা কোথায় করতে হবে? ইন্ডিয়ান এমবেসিতে করতে হতো। আচ্ছা, আর্টিকেল নাম্বার 8 কাদেরকে নিয়ে? পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন, তাদেরকে নিয়ে। আচ্ছা, আর্টিকেল 9 অনুযায়ী কি হবে? ভারতের কি ডুয়েল সিটিজেনশিপ ছিল? না। স্বেচ্ছায় বিদেশি নাগরিকত্ব নিলে ভারতীয় নাগরিকত্ব শেষ হবে, কারণ আমাদের এখানে সিঙ্গেল সিটিজেনশিপ চলে। ভারত কোন ধরনের নাগরিকত্ব অনুসরণ করে? সিঙ্গেল সিটিজেনশিপ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নিচের কোন অনুচ্ছেদ সংসদকে নাগরিকত্ব বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেয়? আর্টিকেল নাম্বার 11। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এটা কোন অনুচ্ছেদের ক্ষমতা বলে প্রণীত? আর্টিকেল নাম্বার 11। ঠিক আছে? নিচের কোন স্টেটমেন্টটি সঠিক? আর্টিকেল নাম্বার 5 থেকে 10 মূলত সংবিধান কার্যকর হওয়ার সময় পরিস্থিতি নিয়ে, হ্যাঁ ঠিক। ভবিষ্যতে নাগরিকত্ব আইন সংসদ প্রণয়ন করতে পারে, হ্যাঁ এটাও ঠিক। আর্টিকেল মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নিচের কোনটি ভুল? আর্টিকেল 5 সিটিজেনশিপ অ্যাজ দ্য কমেন্সমেন্ট, হ্যাঁ ঠিক। আর্টিকেল 6 হচ্ছে মাইগ্রেন্টস ফ্রম পাকিস্তান, এটাও ঠিক। পাকিস্তান থেকে যারা এসেছিল তাদের জন্য আর্টিকেল 6। আর্টিকেল 7 কি বলছে? ফরেন সিটিজেনশিপ, না এটা ভুল। আর্টিকেল 7 ছিল হচ্ছে ভারত থেকে পাকিস্তানের যাওয়া, প্লাস হচ্ছে তার সঙ্গে পাকিস্তান থেকে আবার চলে আসা, ঠিক আছে, ফিরে আসা, তাদের জন্য আর্টিকেল 7 ছিল। তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে, এখানে ভুলটা খুঁজতে বলেছে, তাহলে ভুল হবে কি? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? তো এমসিকিউ গুলো আমি করিয়ে দিলাম। এই টপিক রিলেটেড আমি টপিক ওয়াইজ আমি শুরু করছি, যাতে প্রত্যেকের হেল্প হয়। তো চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো।